জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে একজন এখন চারদিক সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। বিচ্ছিন্ন নয় ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় 6 মাস থেকে 1 বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগোনোর ব্যবস্থা করার কথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আর গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। সোমবার এক সেমিনারে একথা জানান তারা। তবে এসব পরিকল্পনা কেবল কাগজে কলমে না রেখে দ্রুত বাস্তবিক প্রয়োগ চান সেমিনারে অংশ নেয়া নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে অনিরাপদ নগর তৈরিতে রাজুকের দোষারোপ করেন স্থাপত্য ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। জবাবে রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, নিয়ম ও নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজুক ও ভবন মালিক উভয়ের দায় থাকলেও মূল দায়টা ভবন মালিকদেরই। সেমিনার শেষে তিনি জানান, শুক্রবারের ভূমিকম্পের পর 300টির মতো ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজুক। এ সময় ভবনের পরিণতি কি হবে তা নিয়ে রাজুক ভাবনা চিন্তা করছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমরা যে অনুমোদন দেই এটা কিন্তু অত্যন্ত আধুনিক প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়। এটা কোনো আর ওই হার্ড লাইনে কেউ যায় টাকা দিয়ে করার সুযোগ নেই, কিন্তু এটা অনলাইনে দেওয়া হয়, সিস্টেমের মধ্যে দেওয়া হয়, ইসিপিএস এটার নাম। কিন্তু প্রবলেম হলো আপনি সেইভাবে করতেছেন কিনা, আমার বাড়িওয়ালা সেই মোতাবেক বাড়িটা করতেছে কিনা। এই ক্ষেত্রে ভাই উনি থাকবেন, মরবেন উনি, বাঁচবেন উনি, ভালো থাকবেন উনি, হ্যাঁ, তাই দায়িত্বটা কিন্তু সবার আগে উনার। রাজুকের ক্ষমতা বাড়তে পারে এবং এই রাজুকের এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সারা দেশে আমরা কিভাবে নগরগুলোতে ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে। যে জায়গাগুলো বেশি বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। আমার মনে হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্র শনিবার 2 দিনে 3 দফা ভূমিকম্পে দেশে আতঙ্কিত পরিস্থিতি তৈরি হওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান এই বৈঠক করলেন। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। সেখানে নিহত হন অন্তত 10 জন, আহত হন 6 শতাধিক মানুষ। নির্বাচনকে সামনে রেখে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, তথ্য হালনাগাদ এবং ভোটার এলাকা স্থানান্তর সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। ভোটার আছেন উনি ওখানেই ভোটার থাকবেন, কিন্তু এখন যদি মাইগ্রেশন চলে তাহলে কিন্তু জেনারেশনে এক ধরনের থাকবে, মাইগ্রেশনে আরেক জায়গায় হয়ে যাবে, তাহলে তো উনি আর ভোটটা দিতে পারবেন না। মাইগ্রেশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা মিসম্যাচ হয়ে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সংশোধনের যে কাজ এটা চলমান থাকবে, তবে এখনই এটার এফেক্ট পাওয়া যাবে না। ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা রিলেটেড কাজ যখন শেষ হবে তখন এটার এফেক্টটা পাওয়া যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তার বিপরীতে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র 21,060 জনের মতো। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন ইসির কর্মকর্তারা। তাদের দেয়া তথ্য মতে গত বেশ কয়েকদিন যাবৎ পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালিয়ে আসছিল ইসি। এই অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত 19,154 জন পুরুষ ভোটার এবং 1,881 জন নারী ভোটার নিবন্ধন সম্পূর্ণ করেছেন। কার্যক্রম চলা 57টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে ফেডারেশনগুলোকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার এক চিঠিতে এই সতর্কতা জারি করে এনএসসি। চিঠিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ ও সব নাগরিকের কাছে একত্বতার প্রতীক। তাই জাতি স্বার্থে ব্যক্তি স্বার্থ হাসিলে নির্বাচনী প্রচারণায় তাদেরকে ব্যবহার না করা শ্রেয় বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদ। সম্প্রতি একটি ফেডারেশন জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে অন্য কোনো ফেডারেশন তাদের খেলোয়াড়দের নিয়ে এমন কাজ করবে না, এমনটাই প্রত্যাশা এনএসসির। একই দিনে নির্বাচন গণভোটে চ্যালেঞ্জ হলেও করতে হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা বলেছেন অর্থ উপদেষ্টা। গণভোটের কারণে বাজেট বাড়লেও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। বলেন, ডিসেম্বরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে চাহিদা নিয়ে জানুয়ারি নাগাদ নির্বাচনী বাজেট চূড়ান্ত করা হবে। জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা বরাদ্দ দেওয়া হলেও কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিকে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বছরের সাথে এক বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। মহাসচিবের কাছে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টাকে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এর মহাসচিব শার্লি বছরে। কমনওয়েলথের 56টি সদস্য দেশের মধ্যে G7 ও G20 ভুক্ত দেশও রয়েছে জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশগুলো একে অপরকে সহায়তা করতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মানুষ নতুন জোট দেখতে পারে, যারা সংস্কার ও নারীদের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যদিকে জাতীয় পার্টি ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছে অভিযোগ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে দলটি। এ সময় 24-এ আওয়ামী লীগের এবং 71-এ যারা জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় নাগরিক পার্টি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরা এনসিপির মনোনয়ন পায়নি। সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জাতীয় পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় পার্টির কিছু পতিত যারা ফেসিবাদকে সবসময় পৃষ্ঠপোষকতা জুগিয়ে এসছে, তারা আবার ডালপালা মেলতে শুরু করেছে। আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। 5 আগস্টের পর বাংলাদেশে একটাও গুমের ঘটনা ঘটেনি। এছাড়া এই সময়ের মধ্যে পুলিশ বাদী হয়ে একটাও গায়েবী মামলা করেনি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ
আসাদুজ্জামান। রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যেসব মামলা হয়েছে বহাল আছে এখনও ডিসেম্বরের মধ্যে সেগুলো নিষ্পত্তি হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পাশাপাশি সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসারও আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। এদিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৯৬ জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ২২২টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যেগুলো এফআইআর স্টেজে আছে আপনাদের বলবো সংশ্লিষ্ট থানায় বলেন, এটা ফাইনাল রিপোর্ট করে দেবে, কারণ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেনিয়েন্সি দেখিয়েছেন। গত ১৭ মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। গত ১৬ বছরে ৭০ লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ। মানুষ নিতে পারবে না এমন সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আরও বলেন, পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। প্রধান উপদেষ্টা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি কাজ করেন দাবি করে আসিফ নজরুল বলেন, সবাইকে ডিজিটালাইজেশনের দিকে আগানো উচিত। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এর মাধ্যমে কাগজবিহীন একটি বিচার প্রক্রিয়ায় প্রবেশ করল দেশ। এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম। এটা বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। আমি মালদ্বীপের উদাহরণ দেই, তিউনিসিয়ার উদাহরণ দেই, আরব বসন্তের পর, এমনকি নেপাল আপনার কি করেছে, যে নিম্নকক্ষ করেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলে মাসে মাসে নতুন সরকার গঠিত হয়। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিলেও তা কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও গণমাধ্যম নিয়ে কোনো আলোচনা হয়নি বলে আক্ষেপ উঠে আসে বিজেসি বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যম সংস্কার বিষয়ক আলোচনায়। সোমবার চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্কার এই দুই বিষয়কে সামনে রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নের পথ নির্দেশ, সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রচলিত আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। সেখানে উঠে আসে গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো ঠিক না থাকা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা, চাকরির অনিশ্চয়তা সহ নানা বিষয়। এ সময় বর্তমান ও আগামীর রাজনৈতিক সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা ও কর্মীদের সুরক্ষা চান সাংবাদিক নেতারা। কারা সাংবাদিক হলেন, সংবাদকর্মী হলেন, সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার, একটা বডি থাকা দরকার, যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা
আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সাধারণত রাজনৈতিক বিবেচনায় করা, এটা সব সরকার করেছে, আমার ধারণা সামনেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ ছিল এই সময় অন্তত এর একটা পরিবর্তন করা, আপনারাও জোরালোভাবে আওয়াজ তুলতে পারেন নাই। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, জনগণের পক্ষে হয়, তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো। একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় না বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় না। এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। রাষ্ট্র পরিচালনায় বিএনপি ছাড়া বর্তমানে আর কোনো অভিজ্ঞ দল নেই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুণগত সব পরিবর্তন বিএনপির হাত ধরেই হয়েছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আপনাদের অবহেলা বা দুর্নীতির কারণে বিপদে পড়লে আমরা আপনাদের পাশে নাই, আর ন্যায্য পথে থাকবেন। আপনার ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সফরকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পররাষ্ট্র এবং বাণিজ্য সহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। শনিবার শেরিং তোবগে ও ডক্টর ইউনূসের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন। বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনীতি সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 4 ডিসেম্বরের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2 সেনা কর্মকর্তাকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম বরসুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হয়। সোমবার ট্রাইব্যুনালে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে আনা হয় লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে। পরে তাদের উপস্থিতিতে শুনানি করে রামপুরায় 28 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য করা হয়। 2 সেনা কর্মকর্তা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন, যদিও এই বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি শরীফুল ইসলাম সহ 3 জনের বিরুদ্ধে 17তম দিনের স্বাক্ষর গ্রহণ হয়নি। পরবর্তী স্বাক্ষর গ্রহণ 27 নভেম্বর। কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য 2 জন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই 2 জন হাজির আছেন, আর্মি পার্সোনাল 2 জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে, আর বাকি 2 জন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি KM রাশিদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। গেল 29 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের আলোচনা সভা থেকে গ্রেপ্তার হন অধ্যাপক কার্জন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করেন। এই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। এই মামলায় 16 জনকে গ্রেপ্তার করা হয়। শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক।
এনবিআর 17 কর্মকর্তার সম্পদ বিবরণীর চেয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক সূত্রে এই তথ্য জানা যায়। সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন সদস্য লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার আরিফ হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কমিশনার কাজী জিয়াউদ্দিন, রেলওয়ে কাস্টমস কমিশনারের কামরুজ্জামান সহ মোট 17 কর্মকর্তা। এর আগে গত আগস্টে এসব কর্মকর্তার কাছে তাদের সম্পদ বিবরণী সংস্থাটি চায়। প্রায় 3 মাস পর এবার বিভিন্ন সংস্থার কাছে 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠালো সংস্থাটি। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয় বন্ধের দাবিতে মশাল মিছিল ও গণসমাবেশ করছে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন। সন্ধ্যায় নগরের আমতলী মোড়ে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকা 26 নভেম্বরের অবরোধ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করে বলেন, জনমত উপেক্ষা করে এমন চুক্তি মেনে নেওয়া হবে না। বন্দর বিষয়ে এই সরকারও আগের পতিত সরকারের মতো জনমতের তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। বন্দরসহ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, কিন্তু গণদাবি উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। মাগুরাগামী শিক্ষার্থী বাসে হামলার অভিযোগে দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়ক আংশিক অবরোধ হলে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সহকারী সার্জেন্টের বাকবিতণ্ডা হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এমন অভিযোগ তাদের। এতে 2 জন গুরুতর সহ 5 জন আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। জগন্নাথ বিশ্ব শিক্ষার্থীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়। পুলিশের সাথে সহযোগিতা ট্রাফিক যে সহযোগী ছিল তারাও হামলা করে। এর কারণে আমরা জগন্নাথ বিশ্ব শিক্ষার্থীরা তাৎক্ষণিক এখানে আসি এবং সোচ্চার হই। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, এজন্য আমরা সবাই এক হয়ে এখানে এসেছি। আমাদের এখানে আমাদের 2 ছোট ভাইকে মারা হয়েছে এবং পুলিশ প্রশাসন এর সাথে জড়িত। আর এই যে আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে যে হাত তোলা হয়েছে, এর দায় কে নেবে? এই পুলিশ প্রশাসন নেবে? আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেবে? এই প্রশাসন আমাদের কাজ কি? আমাদের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর প্রিপেইড মিটার বাতিল সহ 5 দফা দাবিতে চলা সড়ক অবরোধ 11 ঘন্টা পর তুলে নিয়েছে আন্দোলনকারীরা। জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার তারিকুল ইসলামের আশ্বাসে সোমবার রাত 10টায় এই অবরোধ তুলে নেয় তারা। এর আগে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে দুপুর 11টা থেকে শহরের হাফ রাস্তার নেসকো অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কিন্তু দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যার পর থেকে শহরের মূল সড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তারা। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা। আন্দোলনকারীদের অভিযোগ, নেসকোর প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পর থেকে বিভিন্ন চার্জের নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। বিগত সরকারের আমলে এই বিদ্যুৎ সেক্টর ছিল একটি বড় দুর্নীতির জায়গা। জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন এমন কোনো জায়গা নাই যে বিগত সরকার দুর্নীতি করে নাই। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট হচ্ছে। বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে ও সারা দেশে মাজার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। বিকেলে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সহিবাদ ঐক্য পরিষদ ময়মনসিংহের ব্যানারে এই বিক্ষোভ হয়। বিক্ষোভে উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন উপজেলা থেকে আসা বাউল শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভে শিল্পীরা দাবি করেন, আবুল সরকারের পালা গানের খণ্ডিত অংশ কেটে ইউটিউবে প্রচার করে
বিভ্রান্তি ছড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা। এ সময় আবুল সরকারের মুক্তির দাবির পাশাপাশি বাউলরা যেন নির্বিঘ্নে মঞ্চে গান গাইতে পারেন অন্তর্বর্তী সরকারের কাছে, এমনটা দাবি করেন ময়মনসিংহের বাউল সমিতির সভাপতি এবং উপমহাদেশের বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। এছাড়া সম্প্রতি মাজার ভাঙা গানের আয়োজন বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে দৃষ্টি দেবার আহ্বান জানান তারা। হঠাৎ করে একটি অংশ গানে সেই জায়গাটাকে ইউটিউবে সেটা ছড়াইয়া দেওয়া হয় এবং নানাভাবে আমাদের এই বাউলদেরকে ধর্মীয় উগ্র মৌলবাদ যারা করে, যারা এই বাউল গানকে বিশ্বাস করে না, তারা এই ঘটনাগুলি ঘটায়। আবুল সরকারকে 19 তারিখ পালাগানের মঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। আমরা তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আবার উত্তপ্ত রাঙামাটি। কোটা বাতিল সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটা বিরোধী ঐক্যজোট। এর আগে 21 নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে 20 নভেম্বর থেকে টানা 36 ঘন্টার হরতাল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পরে হরতাল ও আন্দোলনের মুখে রাঙামাটি জেলা পরিষদ শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত করে। তবে 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শনিবার বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। কিন্তু এতেও সুরাহা না আসায় আজ থেকে জেলা পরিষদে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমার সিস্টেম আমাকে পিছিয়ে রাখছে, আমাকে আমার ন্যায্য অধিকার দিচ্ছে না। ওই জায়গা থেকে অবশ্যই আমাকে আমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যেতে হবে। ইতিপূর্বে অনেক আগে থেকে দেখতে পাচ্ছি চাকরি ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে যে কোটা নিয়ে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের আন্দোলন। মেধাবীরা যেন চাকরি পায়, এটার জন্য আমাদের এই দাবি। ময়মনসিংহে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র্যাব। সোমবার সকালে নগরের চরপাড়া এলাকায় এই অভিযান চলে। র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি সহ 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে অভিযান। এই সময় হাসপাতালের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনার হদিস মেলে। পরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 4,80,000 টাকা জরিমানা করা হয় আর সিলগালা করা হয় 3টিকে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে তারা অপারেশন করে যাচ্ছে দিনের পর দিন। এ কারণে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা মোট 4,80,000 টাকা জরিমানা করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এছাড়াও আমরা টোটাল 4 জনকে আমরা কারাদণ্ড প্রদান করেছি। এছাড়াও আমরা 3টি প্রতিষ্ঠানকে আমরা সিলগালা করে দিয়েছি। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি কম্বলের গোডাউন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের গোডাউনে রাখা আমদানি করা বিভিন্ন পণ্য। ফায়ার সার্ভিস জানায় সোমবার দুপুর 1:15টার দিকে নগরীর কদমতলী এলাকায় একটি ভবনের 4র্থ তলায় কম্বলের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট। 3 ঘন্টা পর বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায় ভবনের পুরোটা জুড়ে আমদানি করা বিভিন্ন পণ্যের গোডাউন ছিল। আগুন কিভাবে লাগছে যখন আমরা মসজিদে সবাই নামাজ পড়তেছে, কিভাবে বলবো? ওরা 12টার দিকে উপর থেকে তারা মাল নামাইছে। ওইটা হলো যে গ্যার গোডন কিসের, ওই কম্বলের, নতুন কম্বলের ইম্পোর্টারও রেজিডেন্সিয়াল ব্যবসায়ীর ইম্পোর্টারের গোডন। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রমিক পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সোমবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনের সামনে স্মরণ সভা সহ দোয়া মাহফিলে অংশ নেয় তাজরিনে আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় দ্রুত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। সরকারের অসহযোগিতায় দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। বিচার নিশ্চিত ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক সংগঠন ও আহত শ্রমিকরা। অর্থ, ক্ষমতা আর ধর্মকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলে উল্লেখ করেছেন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার বিকেলে এক গোল টিভি আলোচনায় তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার স্বপ্ন থাকলেও পরিবর্তনের শক্তির ব্যর্থতা ও রাজনৈতিক দুষ্টচক্রের জন্য সেটি সম্ভব হয়নি। আলোচনা সভায় সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা বলে উল্লেখ করে বলেন, কতগুলো দল আছে যারা আসলে রাজনৈতিক সিন্ডিকেট, আর কিছু দল আছে যারা ধর্মীয় সংগঠন, পরে তাদের সঙ্গে রাজনীতি যোগ করা হয়েছে। মানি, মাসল, রিলিজিয়ন, এই তিনটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল। এই তিনটাকে যদি আমি সামষ্টিকভাবে বিচার না করি, যাচাই না করি, বিবেচনা না করি, অর্থাৎ যে পলিটিক্যাল কালচারের যে ইকোসিস্টেমটা, সেটাকে যদি সার্বিকভাবে আমি না দেখি, তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না। আমাদের কতগুলো দল আছে যেগুলো একটা ব্যবসায়িক সিন্ডিকেট, তারা টাকা পয়সা সংগ্রহ করে বিভিন্নভাবে, এবং বিভিন্নভাবে সংগ্রহ করে তারা নির্বাচনী বৈতরণী পার হয়, তারপরে তারা যা করার করে। এই পর্যন্ত যাই হয়েছে। তো এইগুলিকে আমি রাজনৈতিক দল বলবো না ব্যবসায়িক সিন্ডিকেট অর সাম সর্ট অফ এ সিন্ডিকেট বলবো। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া ফিড তৈরি কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। এটি সম্ভব হলে ফিডের দাম কমে আসবে বলে আশা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দুপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। রপ্তানিটা বাড়াতে হবে এবং রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরো জোরদার করতে চাই এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলছে আর কি। খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলছে। তাই সমাজের সবাইকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্ম নারী ও শিশুদের জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। নারী সকল স্তরের, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল পর্যায়ের নারীকে সুরক্ষিত রাখা, শিশুকে সুরক্ষিত রাখা, এর বাইরে আমি মনে করি না এই মন্ত্রণালয়ে আর কোনো কাজ আছে। অভিভাবক হিসেবে দাঁড়াবে এবং অভিভাবক হিসেবেই মকাকে দাঁড়ানো উচিত। শান্তি প্রতিষ্ঠা ও সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা বদিউল আলম মজুমদার। আগামী দিনে পারস্পরিক মত, মর্যাদা ও অধিকারকে শ্রদ্ধা করে ঐক্য ও সম্প্রীতির পথে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 শতাধিক সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় শান্তি সহায়ক সম্মেলন। এসব কথা জানানো হয় সম্প্রীতি রক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সফলতার গল্প উপস্থাপন ও পরস্পরের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানান দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন, নানা প্রতিকূলতার মাঝেও শান্তি ও সম্প্রীতির প্রসারে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারাই তো মূলত সহিংসতা, রাজনৈতিক সহিংসতার জন্য তারাই উৎসব, এবং রাজনৈতিক সহিংসতায় অনেক ক্ষেত্রে ধর্মীয় সহিংসতায় পরিণত হয়, জাতিগত সহিংসতায় পরিণত হয়। তো রাজনৈতিক সহিংসতা দূর করার জন্য আমরা বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে এবং একই সাথে নাগরিকদের প্রতিনিধিদেরকে নিয়ে একত্রিত করে আমরা সম্প্রীতি করার প্রচেষ্টা চালাতে পারি কিনা। দ্য হাঙ্গার প্রজেক্ট যে শান্তি সহায়ক ধারণাটি সামনে এনেছে তা অত্যন্ত সময় উপযোগী। আমাদের সমাজে যে অসহিষ্ণুতা, উত্তেজনা ও অস্থিরতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে,
তার পিছনে দীর্ঘদিনের নানা বঞ্চনা ও ক্ষোভ জমে আছে। বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর B-2025 ব্যাচের নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ। এতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পটুয়াখালীর কলাপাড়ায় বনজোশের এই বাংলা নৌঘাটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন 417 জন নবীন নাবিক। এ সময় নৌবাহিনী প্রধান বলেন, আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পূর্ণ করতে কাজ করবেন তারা। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা অবিচল থাকবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানদেরকে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করে আপনারা যে মহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এজন্য আপনাদের প্রতি রইল আমার অভিনন্দন ও আন্তরিক শ্রদ্ধা। আপনারা শুধু একটি সন্তানকে নৌবাহিনীতে পাঠাননি, বরং জাতির সেবায় একজন সাহসী নাবিক উপহার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে আমাদের দেশ আরো শক্তিশালী, উন্নত ও নিরাপদ হয়ে উঠবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচন পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 20 জানুয়ারি চাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। এর আগে 16 নভেম্বর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তো বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা ওই তফসিল অনুযায়ী 17 ডিসেম্বর ভোট গ্রহণের তারিখের বিরোধিতা করায় নতুন করে তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। শক্তিশালী নির্মাণ বৈশিষ্ট্য নিয়ে দেশের প্রথম FCRF সিমেন্ট এনেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এক্সট্রা পাওয়ার নামের এই সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পে যোগ করবে নতুন শক্তি ও মান। সোমবার চট্টগ্রামের একটি হোটেলের নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জনপ্রিয় র্যাপিড হার্ডেনিং ক্যাটাগরির এই সিমেন্ট দ্রুত শক্তি অর্জনের মাধ্যমে নির্মাণ সময় ও শ্রম বাঁচায়। এতে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যাবে। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা উল্লেখ করে সব ভবনের অ্যাসেসমেন্ট ও শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প নেয়ার তাগিদ দেন প্রকৌশলীরা। এ সময় চট্টগ্রামে প্রায় 2.5 লাখ ভবন ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে দাবি করেন প্রকৌশলীরা। ভূমিকম্পের ব্যাপারে এটা উন্নত একটা ভূমিকা লাগবে, কারণ এটা দীর্ঘস্থায়ী করে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এটা তৈরি করা হয়েছে। এটার মূল কাজ হচ্ছে আর্লি সেটিং হয়ে যাবে, অর্থাৎ খুব দ্রুত জমাট বাঁধে যাবে, সেটার কারণে স্থায়িত্ব দীর্ঘ হবে, কাজের গতি বাড়বে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান ও দ্রুত সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবাইর সালেহীন। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থানান্তরিত একটি নতুন ভবন উদ্বোধন শেষে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি জানান, বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষায় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। এ সময় আলোচনা হয় লেবাননে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে গৃহীত পদক্ষেপ ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে দূতাবাসের জন্য ভাড়া করা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাকিস্তানের পেশোয়ারে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে আত্মঘাতী বোমা হামলার পর 2 হামলাকারী ও তাদের এক সহযোগী নিহত হয়েছেন। এছাড়া গোলাগুলির সময় প্রাণ গেছে 3 নিরাপত্তা কর্মীর। পাকিস্তানের সংবাদ মাধ্যম জনের প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার সকালে সদর দপ্তরের মূল ফটকের সামনে হামলা হয়েছে। এ সময় ঘটনাস্থলে প্রাণ যায় 2 আত্মঘাতী হামলাকারীর। পুলিশের গুলিতে নিহত হয়েছে তাদের এক সহযোগীও, আর গোলাগুলিতে প্রাণ গেছে 3 নিরাপত্তা কর্মীর। পুরো এলাকাটি ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল জুলাই মাসে এই ভবনটিকে আধা সামরিক বাহিনীর সদর দপ্তর হিসাবে ব্যবহারের ঘোষণা দেয় পাকিস্তান সরকার।
জনবহুল এই অঞ্চলটির খুব কাছে সেনানিবাস। নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া 50 শিশু পালিয়ে বাড়ি ফিরে এসেছে, তবে এখনও জিম্মি হয়ে আছে 250-র বেশি শিক্ষার্থী। খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে শনি ও রোববার এই 2 দিনের মধ্যে শিশুরা পালিয়ে এসেছে, তবে এখনও জিম্মি অবস্থায় আছে 253 শিশু ও 12 জন স্কুল কর্মকর্তা। গেল শুক্রবার নাইজেরিয়ার উত্তর পশ্চিমের সেন্ট মেরি স্কুল থেকে সাধারণ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণ আতঙ্ক বাড়তে থাকায় প্রায় 50টির মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেশটির সরকার। শিক্ষার্থী অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে বার্তা দিয়েছেন পোপ 14 লিও। অবিলম্বে এই কোমলমতি শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। ইংলিশ চ্যানেল থেকে 2টি রুশ যুদ্ধজাহাজ আটক করেছে যুক্তরাজ্যের নৌবাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে রুশ বাহিনীর এই কার্যক্রমকে অবিবেচক ও বিপজ্জনক বলে অভিহিত করেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি। এছাড়া মস্কোর এই ধরনের পদক্ষেপ মোকাবিলায় যুক্তরাজ্য প্রস্তুত বলেও জানান তিনি। এর আগে হিলি অভিযোগ করেন গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমার আশপাশে রুশ নৌযানের তৎপরতা 30% বেড়েছে। এদিকে অভিযোগের প্রতিক্রিয়ায় লন্ডনের রুশ দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিতের কোনো আগ্রহ নেই মস্কোর। পাশাপাশি ব্রিটেনের বিরুদ্ধে গুজব ছড়ানোর পাল্টা অভিযোগ করে দূতাবাস। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিস্তৃত ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে পর্দা নামল 2 দিনব্যাপী G20 শীর্ষ সম্মেলনের। 122 দফা ঘোষণাপত্রটি বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথকে নির্দেশ করে। রোববার আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আনুষ্ঠানিকভাবে এবারের আসরে সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, ঘোষণাপত্র বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছেছে দেশগুলো। আগামী বছর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে G20-র পরবর্তী শীর্ষ সম্মেলন। তবে পেতেঙ্গা নিপীড়নের অভিযোগে এবারের আয়োজনে যোগ দেয়নি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি। শুষ্ক শীত মৌসুমেও বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আকস্মিক বন্যা দেখা দেয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল শহর হাটিয়াইকে দুর্যোগ কবলিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে থাই প্রশাসন। শহরটির 4,500 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের 19 তারিখ থেকে শুরু হওয়া এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 16টি অঞ্চলের 4.5 লাখ বাসিন্দা। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91 জনে। এখনও সন্ধান মেলেনি 11 জনের। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার 11টি রাজ্য। এতে মারাত্মক বিপদে পড়েছে প্রায় 4,000 পরিবারের 11,000 সদস্য। এবার খেলার প্রসঙ্গ। রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারের হারের জন্য ক্রিকেটারদের গেম সেন্সের অভাবকে দায়ী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বড় ক্রিকেটার হওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী খেলা শিখতে হবে বলে জানিয়েছেন তিনি। থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো চিন্তা করছি না। এবং সেকেন্ড আমরা ফাইনাল খেলাতে আমরা চেস করছিলাম 125, আমরা কিন্তু 225 চেস করছি না, যে পাওয়ার প্লেতে আপনি 100 রান করে ফেলবেন। এটা অনেক সময় যখন আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব থাকবে, আপনি পাওয়ার প্লেতে রান করে ফেলতে চাইবেন, সেটার একটা কারণ হতে পারে। বাট হতাশাজনক, বিকজ দিস গাই এরা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, নতুন ক্রিকেটার নন, অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন। একজন ক্রিকেটারের কিন্তু সবচেয়ে বড় গুণ যে সিচুয়েশন অনুযায়ী খেলা। আপনাদের শট খেলবেনই, বাট কখন কোন শটটা খেলবেন সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই দুটি শটই কিন্তু আসলে ছিল সুইসাইডাল শট। লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের সিরিজেই সাদা পোশাকে দেখা যাবে এই ব্যাটারকে। সবশেষ উইলিয়ামসনকে
টেস্ট দেখা গিয়েছিল গেল বছরের ডিসেম্বর মাসে। এরপরে নিজেকে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে সরিয়ে নেন তিনি। এই সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেন। উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফাঁকে নিজের সুবিধাজনক সময়ে টেস্ট ক্রিকেট খেলার কথা জানান। আগেই অবশেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে দেখা যাবে তাকে। 14 সদস্যের দলে ডাক পেয়েছেন উইলিয়ামসন। এছাড়া দলে 1.5 বছর পর এসেছেন পেসার ব্লেয়ার টিকনার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যকার এই সিরিজ। কিছুদিন আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে দেশের কোন ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে আলোচনায় এসেছিল হামজা চৌধুরী। সেই রেশ কাটতে না কাটতেই আল নাসরের জার্সিতে বাইসাইকেল কিকে গোল করে সংবাদ দুনিয়ার ব্রেকিংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার রাতে সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে শূন্যে ভেসে গোলটি করেছেন আল নাসর তারকা। ম্যাচের 96তম মিনিটে নওয়াফ বাউশালের ক্রস থেকে উল্টো দিক থেকে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্তভাবে বল জালে জড়ান পর্তুগিজ ফুটবলার মহাতারকা। যদিও রোনালদোর কাছে এমন গোল করার নতুন কিছু নয়, এর আগেও তিনি বাইসাইকেল কিকে গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তবে বয়স যেহেতু 40, তাই এই সময় এমন গোল রোনালদো ও তার ভক্তদের জন্য বিশেষ কিছু। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।